5 না 35.5, ঠিক আছে। নাইট্রোজেন ধরতে বললাম N-3, তাহলে কত হবে 14, N-3 আমার মোলার মাস কত হলো 14, 14 গ্রাম, ঠিক আছে। তাহলে এমডব্লিউ বার করতে পারছি। আই আমার কী হবে ভাই, আই হচ্ছে আমার কারেন্ট ইন অ্যাম্পিয়ার। কোশ্চেনে যদি আমাকে তোকে মিলি অ্যাম্পিয়ার বলে দেয় আমি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেবো। টি হচ্ছে কি ভাই আমার সময়, সময় মানে সেকেন্ড, ঘন্টা বললে আমি সেকেন্ডে কনভার্ট করবো। এক্স ফ্যাক্টর মানে কি ভাই, এক্স ফ্যাক্টর মানে আয়ন দিলে আয়নের মাথায় যা চার্জ হবে সেটা হচ্ছে আমার এক্স ফ্যাক্টর। তাহলে এক্স ফ্যাক্টর তুই যদি না জানিস খাতার মধ্যে লিখে রাখলে, এক্স ফ্যাক্টর মানে কি আয়নের চার্জ হবে। আচ্ছা, আর এফ মানে কি ফ্যারাডে মানে আমি জানি 96,500 কুলম্ব, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা ক্লিয়ার, এত অবধি ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ, তোকে ধর কোশ্চেনে বলে দিয়েছে আই ইন্টু টি। আই ইন্টু টি মানে কি, আই ইন্টু টি মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে আমার কী হয়, ওটা কিসে আসে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে আমার কী হয় বলতো, ওটা কুলম্বে আসে। এগুলো ফিজিক্সে আছে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে আমার কী হয় কুলম্বে। তার মানে আই ইন্টু টি আমি যদি ভ্যালু বসিয়ে মাল্টিপ্লাই করে ওটা হয়ে যাবে কুলম্বে। তাহলে নিচে তখন আমার ফ্যারাডের ভ্যালু বসাতে হবে। 1 ফ্যারাডে ইকোয়াস টু কত, আগের ক্লাসে পড়েছি কত, 1 ফ্যারাডে ইকোয়াস টু 96,500 কুলম্ব। তাহলে যদি আমাকে আই এর ভ্যালু ধর বলে দিয়েছে, টি এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমি তখন ফ্যারাডে বসাবো কত, 96,500 কুলম্ব। ক্লিয়ার, চল একটা অঙ্ক করি। লেখ ফার্স্ট কোশ্চেন লেখ। পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে উৎপন্ন কপারের উৎপন্ন কপারের উৎপন্ন কপারের পরিমাণ নির্ণয় করো। উৎপন্ন কপারের পরিমাণ নির্ণয় করা হোক। উৎপন্ন কপারের পরিমাণ নির্ণয় করো। উৎপন্ন কপারের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। ব্র্যাকেটে লেখ, ব্র্যাকেটে লেখ কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। ব্র্যাকেটে লিখিস কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের ফর্মুলা আছে CuSO4, তাহলে CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ কমা দিয়ে লিখবি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, কমা দিয়ে লেখ কপারের আণবিক ভর, কপারের আণবিক ভর 63.5 গ্রাম পার মোল। কপারের আণবিক ভর 63.5 গ্রাম পার মোল। লিখেছিস 63.5 গ্রাম পার মোল। ঠিক আছে। আচ্ছা তোকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে হচ্ছে কত অ্যামাউন্টের কপার আমার প্রডিউস হচ্ছে। আচ্ছা বলেছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হলো। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হলো মানে বলতো কি কপার সালফেটের মধ্যে কী কী আয়ন থাকে বল দেখি। কপার সালফেটের মধ্যে কী কী আয়ন থাকে, কপার সালফেটের ফর্মুলা কি CuSO4। সালফেটের ফর্মুলা কি, সালফেট, এই তো কোশ্চেনে দেওয়া আছে সালফেট, সালফেটের ফর্মুলা কি SO4 মাইনাস। তাহলে কপারের চার্জ কত হবে, Cu+2 এক্স্যাক্টলি। তার মানে এর মধ্যে আছে হচ্ছে কপার +2 আয়ন। তাহলে কপার +2 আয়ন আমার কি হচ্ছে বলতে কিসে কনভার্ট হচ্ছে, কপার +2 কপারে কনভার্ট হচ্ছে, তাই তো কপার +2 কপারে কনভার্ট হবে। তাহলে কপার +2 হবে কপারে কনভার্ট, খুব ভালো কথা। এই হচ্ছে আমার ইকুয়েশন, কপার +2 দুখানা ইলেকট্রন নিয়ে আমার কপারে কনভার্ট হলো, এই হচ্ছে আমার ইকুয়েশন। খুব ভালো কথা, বুঝে গেছি। তাহলে এবার আমি বার করি এমডব্লিউর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, কত বলেছে বলতো, দেওয়া আছে এমডব্লিউ মানে হচ্ছে কপারের অ্যাটমিক মাস দেওয়াই আছে, কত দেওয়া আছে 63.5। তাহলে ভ্যালু বসাই, দেয়ারফর ডাব্লিউ ইকুয়ালস টু এমডব্লিউর ভ্যালু বসালাম 63.5 ইন্টু আই এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে, কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, ইন্টু টাইম কত বলেছে 1 ঘন্টা মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড, ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, কত হবে এক্স ফ্যাক্টর, মাথায় চার্জ আছে 2 তার মানে হচ্ছে কত এক্স ফ্যাক্টর 2, ইন্টু ফ্যারাডের ভ্যালু কত বসাবো 96,500 কুলম্ব। বসা কত আসছে, ইউনিট কিসে হবে, গ্রামে হবে, কেন, কারণ 63.5 আমার গ্রামে আছে। তাহলে ভ্যালু বার কর কত আসছে, ক্যালকুলেটর বসা, কত আসছে ক্যালকুলেটর বসিয়ে, কত আসছে 5.92
যা আসবে তাই, ঠিক আছে? ক্যালকুলেটর আছে ভাই, এবার তুই ক্যালকুলেট করবি কত আসছে, যা আসছে এত গ্রাম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে, কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে মানে CuSO4 দ্রবণের মধ্য দিয়ে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ করা হলে, কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ করা হলে কত গ্রাম কপার, কত গ্রাম কপার ক্যাথোডে উৎপন্ন হয়, কত গ্রাম কপার ক্যাথোডে উৎপন্ন হয়, কত গ্রাম কপার ক্যাথোডে উৎপন্ন হয়, দেখেছিস? ব্র্যাকেটে লেখ কপারের আণবিক ভর, কপারের আণবিক ভর 63.5 গ্রাম পার মোল, কপারের আণবিক ভর 63.5 গ্রাম পার মোল। ঠিক আছে, চেষ্টা কর দেখি, চেষ্টা কর। আচ্ছা, বেসিক্যালি আমি ওয়েস্টেজ অফ পেপার পছন্দ করি না, এই জন্য খামগুলো ফিরিয়ে দিচ্ছি, ইউজ করতে পারবি। সৌম্যদীপ, পুবালি, রাজদীপ আর সৌমিক, সৌম্যদীপ। আচ্ছা চল, কোশ্চেনটা দেখেছিস? কোশ্চেনে দেখ তোকে এবার কি বলেছে, বলেছে 2 ফ্যারাডে আমি কারেন্ট পাঠাচ্ছি, 2 ফ্যারাডে কারেন্ট পাঠাচ্ছি, তার মানে 2 ফ্যারাডে আমি তড়িৎ প্রবাহ চালনা করেছি। দেখ একই কোশ্চেন, ডাব্লিউ আমি বার করতে হবে কি ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু MWIT বাই এক্স ইন্টু এফ। ভালো করে দেখ আমাকে এবার কোশ্চেনে কি বলে দিয়েছে। আই মানে হচ্ছে আমার অ্যাম্পিয়ার, টি মানে হচ্ছে সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে আমি কি পাই, কথা বলিস দিকে তাকা, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, তার মানে আই ইন্টু টি করলে আমি কি পাই, কুলম পাই। কুলম থেকে আমি ফ্যারাডেও রিলেট করতে পারবো, পারবো করতে স্বাভাবিকভাবেই পারবো। তার মানে আমাকে কোশ্চেনে দেখ বলে দিয়েছে কত ফ্যারাডে কারেন্ট পাঠাচ্ছি, তার মানে আই ইন্টু টি মানে কি বেসিক্যালি কুলম, আরে কুলম মানেও তো ফ্যারাডে সামহাউ, কুলম মানেও ফ্যারাডে, বুঝতে পারছি ভাই? কুলম মানে আমি ফ্যারাডে আমি রিলেট করতে পারি। তার মানে আইটি আমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত বলতো, 2 ফ্যারাডে। কোশ্চেন আমাকে আই ইন্টু টি এর ভ্যালু ডাইরেক্ট বলে দিয়েছে 2 ফ্যারাডে। তাহলে নিচে আমি যখন ফ্যারাডে বসাবো, তাহলে এবার আমি এখানে নিচে আর 96,500 বসানোর দরকার নেই স্বাভাবিকভাবেই। কোশ্চেন আমাকে আইটি বলে দিয়েছে 2 ফ্যারাডে, তাহলে আমি এখানে আই ইন্টু টি এর জায়গায় ডাইরেক্ট 2 ফ্যারাডে বসাচ্ছি, আর নিচে ফ্যারাডের জায়গায় কুলম তাহলে বসানোর দরকার নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এবারে তাহলে আমার কত হচ্ছে, তাহলে ডাব্লিউর ভ্যালু বার করি। MWর ভ্যালু কত কোশ্চেনে বলে দিয়েছে, কত 63.5। আই ইন্টু টি এর ভ্যালু কত বলেছে, 2 ফ্যারাডে, লিখলাম 2 ফ্যারাডে, ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর কত হবে, একইভাবে 2ই হবে, আর এফ এর জায়গাতে এফই বসবে এবার, কারণ উপরে ফ্যারাডে নিচে ফ্যারাডে কেটে যাবে। নিচে আমি কেন ফ্যারাডে ইকুয়াল টু 96,500 বসাতাম, তার কারণ উপরে আমার অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে ওটা কুলম্বে আসতো, কুলম কাটার জন্য আমি নিচে কাটাকাটি করতাম, নিচে আমি কুলম ওই জন্য আনতাম। এখানে আমার যেহেতু ফ্যারাডে বলেই দিয়েছে, তাহলে আমার অ্যান্সার কত হলো বলতো, 63.5 গ্রাম। তাহলে এই হচ্ছে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে আমি অঙ্ক করলাম 63.5 গ্রাম। বোঝা গেছে? এটা আমি ফর্মুলা অ্যাপ্লাই করে করলাম। ক্লিয়ার? বুঝেছিস? দেখি এই কোশ্চেনটা ফর্মুলা অ্যাপ্লাই না করে তুই নর্মালি এইভাবে বলতে পারিস। কীভাবে? তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করেই করবো। আমি এইভাবে বোঝার একটু চেষ্টা করি, তাহলে আমি এইভাবে করবো অঙ্ক, আমি বুঝে গেছি কীভাবে করবো। দেখ ওই ইকুয়েশনটার দিকে দেখা, আমার তো আলটিমেটলি মিডিয়ামের মধ্যে ওই খেলাটাই হচ্ছে, কপার প্লাস 2, দুখানা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হচ্ছে, আলটিমেটলি আমার ওটাই হচ্ছে। তার মানে আমি বলতে পারি ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখ, ওই ইকুয়েশনটা আমার অ্যাকচুয়ালি কি, 1 মোল কপার প্লাস 2 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল কপার প্রডিউস করছে। ওই ইকুয়েশনটার দিকে 1 মোল কপার প্লাস 2 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 1 মোল কপার উৎপন্ন করছে, তাই তো? অবশ্যই ইকুয়েশনটা ওটা আমি দেখতে পাচ্ছি, দেখেছিস? 1 মোল ইলেকট্রনের চার্জ কত হয়, 1 মোল ইলেকট্রনের চার্জ কত হয়, 1 মোল ইলেকট্রনের চার্জ আগের ক্লাসে লিখেছি, কত হয় বলতো, 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম, মানে 1 ফ্যারাডে। তার মানে দেখ আমার এখানে 1 মোল কপার উৎপন্ন করতে কত ফ্যারাডে কারেন্ট লাগে বলতো? তাহলে এই ইকুয়েশন থেকে বল দেখি, কপার প্লাস 2, 1 মোল কপার প্লাস 2 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল কপার উৎপন্ন করে, তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ কত হবে? 1 মোল ইলেকট্রনের চার্জ হয় 1 ফ্যারাডে, 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 ফ্যারাডে। তার মানে আমি কি বুঝলাম, 1 মোল কপার প্লাস 2 ফ্যারাডে ইলেকট্রন নিয়ে, মানে 2 ফ্যারাডে চার্জ নিয়ে 1 মোল কপার উৎপন্ন করে। দেখ তোকে কোশ্চেনে বলেই দিয়েছে 2 ফ্যারাডে ইলেকট্রন তুই 2 ফ্যারাডে চার্জ পাঠিয়েছিস, তাহলে 2 ফ্যারাডে
চার্জ তুই পাঠালে 1 মোল কপার উৎপন্ন হবে। 1 মোল কপারের মাস কত কোশ্চেনে দেওয়া আছে দেখ 63.5 গ্রাম। তার মানে দেখ এইভাবে করলে আমি পেতাম, কিন্তু আমি ফর্মুলা ইউজ করেই করছি, বুঝতে পেরেছিস তো? তার মানে এটা হচ্ছে আমার কি ফ্যারাডের লয়ের অঙ্ক, বোঝা গেল? তাহলে চল এবার বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করবো। বই বার কর, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ রসায়ন, এখান থেকে মার্ক করেছিলাম তো, কিছু কিছু তো মার্ক করেছিলাম, আগের দিন অঙ্কও মার্ক করেছি। 3.15.4 চলে যা, 3.15.4 ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। 3.15.4 ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র মার্ক কর, ফ্যারাডের প্রথম সূত্র মার্ক কর, ফ্যারাডের প্রথম সূত্র মার্ক করেছিস, ঠিক আছে? 3.15.4 পাওয়া গেছে সবার খুঁজে? 3.15.4, হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল। 3.15.5 ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র পেয়েছি সবাই। তার মধ্যে দেখ যেটা আছে হচ্ছে ফার্স্টে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র মার্ক করেছিস? ফ্যারাডের প্রথম সূত্র স্টেটমেন্ট, তারপর দেখা যাচ্ছে গাণিতিক রূপ। গাণিতিক রূপের মধ্যে তুই মার্ক করবি হচ্ছে দেখ লেখা আছে ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ, দেখতে পাচ্ছিস? ডাব্লিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ দেখা যাচ্ছে। আর দেখ ওটারই লাস্টে লেখা আছে দেখ কিউ ইকুয়ালস টু আইটি, কিউ ইকুয়ালস টু আইটি মার্ক করেছিস? তারপরে দেখ একটা ফর্মুলা আছে ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু আইটি। আচ্ছা জেড ইন্টু আইটি মানে কি? ওই যে একটা ধ্রুবক বলছিলাম না, ধ্রুবক টানলে ওটা হচ্ছে জেড হয় বেসিক্যালি। তো যাই হোক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা মার্ক কর। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা একবার পড়লেই বুঝে যাবি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা পাওয়া গেছে খুঁজে? তার ঠিক পরে আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা, পেয়েছিস খুঁজে? আচ্ছা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব পাওয়া গেছে। তারপরে দেখা যাচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট মার্ক করছি, করেছিস? মার্ক করেছিস? তারপরে দেখা আছে হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের মধ্যে W1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু E1 দেখা যাচ্ছে, ওটা মার্ক কর। মানে W ডাইরেক্টলি প্রপোর্শনাল টু E, যেটা আমি তুই লিখেছিলাম, ওয়েট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইকুইভ্যালেন্ট ওয়েট, হয়ে গেছে? আচ্ছা তারপরে দেখ 3.15.5 ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ। এগুলো তোকে ওরকম লিখতে হবে না, জাস্ট আলটিমেটলি যে ফর্মুলাটা আমি তো খাতায় লিখেছি, ডাব্লিউ ইকুয়ালস টু MWIT বাই এক্স ইন্টু এফ। তো 3.15.6 এখানেই তো আছে ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ। যাই হোক, ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণের মধ্যে দেখ হেডিং দেওয়া আছে, ওর মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে তড়িৎ দ্বারা মুক্ত করতে প্রয়োজনীয় তড়িৎ দেখতে পাচ্ছিস? দেখ ওর মধ্যে একটা বোল্ড লাইন লেখা আছে, 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ তড়িৎ দ্বারা মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব, মার্ক করে রাখলাম। তারপরে দেখ ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক, ওটা আমি পড়বো পুরোটা, এটা পুরোটাই পড়বো। ফ্যারাডের সঙ্গে মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা এটা পুরোটাই পড়ছি, এখান থেকে কিন্তু কোশ্চেন তো আসে। দেখ লাস্টে লেখা আছে না রাসায়নিক তুল্যাঙ্ক ইকুয়ালস টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু 1 ফ্যারাডে, অত অবধি আমি পুরোটাই পড়বো, যা আছে পুরোটা পড়লাম, ঠিক আছে? খুব ভালো কথা। আর 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম্ব এর মধ্যে দেখতেই পাচ্ছি। তারপরে চলে যাব হচ্ছে গাণিতিক উদাহরণ। গাণিতিক উদাহরণ বাড়ি গিয়ে করবি, কোনগুলো করবি?
গাণিতিক উদাহরণের মধ্যে 2 নাম্বার কি আছে? ধাতব সালফেটের দ্রবণের মধ্যে, তাই তো? তাহলে মার্ক কর এটা। আমি তুই যে ফর্মুলা করেছি MWIT বাই এক্স ফ্যাক্টর, ওটা দিয়ে করলেও হয়ে যাবে। মার্ক করলাম, 2 নাম্বার মার্ক করেছি। 3 নাম্বার মার্ক করবো কিন্তু বুঝতে পারবো না এখন কিছু। 3 নাম্বার মার্ক করে রাখতে পারি, সেটা টেস্ট পেপারেও পাবি, উচ্চ মাধ্যমিকে এসছে। এটা বুঝতে পারবো NaCl এর তড়িৎ বিশ্লেষণ পড়ার পরে। NaCl এর তড়িৎ বিশ্লেষণ পড়বো একদিন, ঠিক আছে? যাই হোক, চল। তারপরে তুই মার্ক করবি হচ্ছে আবার 4 নাম্বার। 4 নাম্বার তুই এখনই পেরে যাবি, এই যে ফর্মুলা দিয়ে করছিলাম এটাই হয়ে যাবে। তাহলে 2, 3, 4 মার্ক করলাম। তারপরে করবি হচ্ছে 8 নাম্বার, কি আছে? 1.4 গ্রাম N-3 আয়নের মোট আধান। তো মার্ক করে পড়লেই বুঝে যাবি N-3 আয়নের আধান, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দেখ 9 নাম্বার, কপার সালফেট দ্রবণ থেকে 30 মিনিটে এত গ্রাম আছে। তো 9 নাম্বার আছে, মার্ক কর। হয়েছে? সিমিলারতে 10 নাম্বার, 10 নাম্বার মার্ক করেছিস? 1 মোল গলিত L2O3 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে। 11 নাম্বার, তারপরে 11 নাম্বার এখন কিছু নাও বুঝতে পারিস। 3 নাম্বার যেমন বললাম এখন কিছু নাও বুঝতে পারিস। 3, 11, 12 মার্ক করে রাখ, কিন্তু এখন কিছু হয়তো নাও বুঝতে পারিস। 3, 11, 12 হয়েছে। চলে যাচ্ছে পরে 13 নাম্বার, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। 13 নাম্বার মার্ক করবি। 13 নাম্বার হয়তো নাও বুঝতে পারিস এই মুহূর্তে, সেকেন্ড পার্টটা, এসটিপিতে O2 আয়তন। চল, যাই হোক, এই ছিল হচ্ছে আমার অঙ্কর পার্ট, বাড়িয়ে করবো। এইবারে পুরোপুরি মুখস্থ করার পার্ট আমার কিছু করার নেই, ভালো করে মুখস্থ করতে হবে। কোথায় চলে যা, দেখ 3.16 কী আছে? ব্যাটারি। 3.16 ব্যাটারি আছে। ব্যাটারির মধ্যে মার্ক কর, দেখ ব্যাটারির মধ্যেই 4th লাইন। ব্যাটারি মূলত 2 প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। মার্ক করেছিস? ব্যাটারি মূলত 2 প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। 3.16.1 এর মধ্যে দেখ স্টার্ট হচ্ছে প্রাইমারি ব্যাটারি। আচ্ছা, তো 3.16.1 প্রাইমারি ব্যাটারি। উদাহরণ মার্ক করলাম, নির্জল কোষ, লেকল্যান্স কোষ। তোকেও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, উদাহরণ দিয়ে জিজ্ঞেস করে এটা কী ধরনের ব্যাটারি হবে, প্রাইমারি না সেকেন্ডারি। তাহলে আমি মার্ক করেছি উদাহরণ। মার্ক করেছিস নির্জল কোষ, লেকল্যান্স কোষ। আচ্ছা, এইবারে দেখ নির্জল কোষের মধ্যে ফার্স্ট লেখা আছে হচ্ছে রেডিও, টর্চ লাইট ইত্যাদিতে এই ধরনের কোষ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন করে রেডিও বা টর্চ লাইটে কোন ধরনের কোষ ব্যবহার করা হয়? নির্জল কোষ, ড্রাই সেল। ইংলিশটা মনে রাখবো, ড্রাই সেল। রেডিওতে কী ধরনের কোষ ব্যবহার করা হচ্ছে? ড্রাই সেল। লিখেছিস? আচ্ছা, এইবারে ভাই দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে তোকে পড়তে হবে কি এখান থেকে, কোষে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। দেখা যাচ্ছে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া, ঠিক আছে? তাহলে মার্ক করে ফেল, কোষে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। ওই কোষের ছবি আঁকতে হবে না, ডুরাসেল ব্যাটারির ছবি দিয়েছে, দেখ ব্যাটারির ছবি তোকে আঁকতে হবে না, ওটা ডুরাসেল বেসিক্যালি, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। লিখে নি, কোম্পানির নাম লিখলে তো কেসকে যাবে। দেখ অ্যানোড, ক্যাথোড আর সামগ্রিক, ওটা কিন্তু পড়তে হবে ভাই, উচ্চ মাধ্যমিকে কিন্তু আসে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, অন্য কোনো বোর্ডে নেই, ঠিক আছে? অ্যানোড বিক্রিয়া আলাদা করে, ক্যাথোড বিক্রিয়া আলাদা করে, সামগ্রিক বিক্রিয়া আমি পড়লাম। কোথায়? কোষে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। ডিসচার্জিং আলাদা করে দেওয়া আছে? প্রাইমারি ব্যাটারিতে তো নেই। আমি ভাই আসছি ওখানে, প্রাইমারি ব্যাটারির মধ্যে তো শুধুমাত্র কোষে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া আছে। চল, তারপরে আছে সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারির মধ্যে দেখ ফার্স্ট লাইনটা লেখা আছে, এই ধরনের ব্যাটারিকে সঞ্চয়ক বা সঞ্চয় কোষ বলে। ইংলিশটা মনে রাখবো, অ্যাকিউমুলেটর বা স্টোরেজ সেল। তাহলে প্রাইমারি ব্যাটারিকে বলে হচ্ছে আমার নির্জল কোষ বা ড্রাই সেল, ঠিক আছে? নির্জল কোষ বা ড্রাই সেল। আর সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে সঞ্চয়ক কোষ বা সঞ্চয় কোষ, হয়েছে অ্যাকিউমুলেটর বা স্টোরেজ সেল, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ পড়ে রাখ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড অ্যাকুমুলেটর বেসিক্যালি। তারপর হচ্ছে ক্ষারীয় সঞ্চয়ক কোষ বা এডিসন ব্যাটারি। এগুলো থেকে সব কোশ্চেন হয়, টেস্ট পেপার পড়লেই দেখতে পাবি, MCQ কোশ্চেন করবে, ঠিক আছে? এটা কোন ব্যাটারি বেসিক্যালি, হয়েছে? আচ্ছা, উদাহরণ মার্ক করলাম, 3টে আছে উদাহরণ। তারপরে দেখ আছে হচ্ছে আমার লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড অ্যাকুমুলেটর। ইংলিশটা আমি তুই মনে রাখবো কিন্তু, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ বা লেড অ্যাসিড অ্যাকুমুলেটর। তার মধ্যে কি পড়ছি? তার মধ্যে পড়বো হচ্ছে, ওসব ছবিটাই পড়তে হবে না, ডিসচার্জিংয়ের সময় সংগঠিত রাসায়নিক বিক্রিয়া, দেখতে পাচ্ছিস তো? আর দেখ চার্জিংয়ের সময় সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। দেখবি দুখানা জাস্ট উল্টো উল্টো, আর কিছু নেই, অত চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট পড়বো, লিখবো আর প্র্যাকটিস করবো।
ডিসচার্জিং চার্জিং, বুঝছিস? তাহলে পড়বি ভাই, হলো ডিসচার্জিং চার্জিং। তারপরে 3.17 জ্বালানি কোষ, উচ্চ মাধ্যমিকে কোশ্চেন এসছে অলরেডি। জ্বালানি কোষ ইংলিশ হচ্ছে ফুয়েল সেল। দেখ ফুয়েল সেলের মধ্যে লাস্ট লাইনটা যেটা দেখা যাচ্ছে, অ্যাপোলো মহাকাশযানে এই কোষকে তড়িৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল, মার্ক করে রাখ। জিজ্ঞেস করে যে অ্যাপোলো স্পেস প্রোগ্রামে কোন কোষ ব্যবহার করা হয়েছে, ড্রাই সেল, লেড সেল নাকি হচ্ছে ফুয়েল সেল? ফুয়েল সেল, মার্ক করেছিস? আচ্ছা, তারপর দেখ জ্বালানি কোষের গঠন আছে না, H2O2 সেলের গঠন, পড়তে হবে না গঠন, কিন্তু পড়বো হচ্ছে কি ভাই, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া। রিয়াকশান দেখতে পাচ্ছিস, মার্ক করলাম রিয়াকশান। তারপর হচ্ছে দেখ 3.18 করোশন, অপক্ষয়, দেখতে পাচ্ছিস তো? অপক্ষয় মানে কি বেসিক্যালি দেখ ওর মধ্যে একটা লাইন লেখা আছে, রাস্টিং বা মরিচা পড়া, দেখতে পাচ্ছিস? দেখ ইংলিশে লেখা আছে মরিচা পড়া বা রাস্টিং, হয়েছে? ব্যাস, মরিচা মানে রাস্টিং, জানিস সেটা। আচ্ছা, কারণ পড়তে তোকে হবে না, তুই পড়ে যাবি হচ্ছে মূর্ছা পড়ার বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া, মার্ক করে ফেল আবার। অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া, মার্ক করেছিস? হয়েছে? আচ্ছা, এইবার হচ্ছে মূর্ছা নিবারণের উপায়। মূর্ছা নিবারণের উপায় যে কোনো একটা তুই তোর ইচ্ছা মতন পড়বি, যেটা তোর ভালো লাগবে সেটাই পড়বি, যে কোনো একটা উপায়, ঠিক আছে? যেটা তোর ইচ্ছা হলো, যেটা ইচ্ছা হবে সেটাই আমি তুই পড়লাম, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর মুখস্থ করার পর বাড়িকে কিন্তু এই পার্টটা মুখস্থ করা শুরু করবে, ঠিক আছে? আমাদের পরের পরীক্ষা কবে হবে? পরের পরীক্ষা হচ্ছে পরের সপ্তাহে, রবিবার বা শনিবার, সম্ভবত রবিবার না, বুধবারই হয়তো হবে, বুধবার বা শনিবার, ঠিক আছে? কি বলছিস? হ্যাঁ চল, টাটা।